হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেলড। তো বন্ধুরা, আজ ভৌত রাশির পরিমাপ অধ্যায়ের লেকচার নাম্বার 4-এ আমরা আলোচনা করতে যাচ্ছি ভৌত রাশির মাত্রা সম্পর্কে। এর আগে আমরা ভৌত রাশি সম্পর্কে পড়েছি, ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশির প্রকারভেদ এবং ভৌত রাশির একক সম্পর্কে কি আমরা আলোচনা করেছি। এই লেকচারে আমরা আলোচনা করব কি ভৌত রাশির মাত্রা সম্পর্কে, যেটা হবে কি এই ভৌত রাশির পরিমাপ অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে কি অনেকগুলো কোশ্চেন আমাদের এসে থাকে এবং এই ডাইমেনশনটা অর্থাৎ মাত্রা কোনো ভৌত রাশির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা এই টপিকটা সম্পর্কে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো চলো। তো আমরা কি বিভিন্ন ধরনের ভৌত রাশি দেখেছিলাম। আমাদের এই নেচারের মধ্যে আমরা দুই ধরনের ভৌত রাশি সাধারণত লক্ষ্য করে থাকি। এক ধরনের ভৌত রাশিকে আমরা বলেছিলাম মৌলিক রাশি বা মূল রাশি, যেগুলো কি ছিল, স্বাধীন রাশি ছিল। এবার এই রাশিগুলোর যখন আমরা একক লিখছিলাম তখন কি এককগুলো কি ছিল, স্বাধীন একক। এবার এর পাশাপাশি আমাদের কি ছিল, কিছু লব্ধ রাশিও ছিল, অর্থাৎ যেগুলো কি স্বাধীন না। অর্থাৎ এই স্বাধীন রাশিগুলোর দ্বারা কি এই সমস্ত রাশিগুলোকে গঠন করা যেত। সেই সমস্ত রাশিগুলোকে আমরা কি বলেছিলাম, লব্ধ রাশি। তাহলে আমরা যখন কোনো রাশির কি লিখছিলাম, একক লিখছিলাম, যেমন ধরে নাও একটা লব্ধ রাশি অর্থাৎ যেটা রাশি স্বাধীন না, সেই রাশিটার যদি আমরা একক লিখতাম তখন আমরা কি করতাম, এই ফান্ডামেন্টাল রাশি অর্থাৎ মৌলিক রাশিগুলোর একক দ্বারা কি করতাম, প্রকাশ করতাম। তো ধরে নাও যেমন বেগ, বেগ সময় সময় আমরা কি লিখতাম, সরণ বাই সময়, সরণ বাই সময়। বেশ, সরণ কি, একটা দৈর্ঘ্য কি বোঝায়, লেন্থ, তাই না? তো এবার যদি তোমাকে যদি বলে বেগের একক লিখতে, তাহলে তুমি কি স্মরণের একক অর্থাৎ কি দৈর্ঘ্যের একক লিখবা, দৈর্ঘ্যের একক, আর নিচে কি আছে, সময়ের একক। তো দৈর্ঘ্যের একক আমরা কি লিখছিলাম, মিটার, আর সময়ের একক কি লিখতাম, সেকেন্ড। এই নিয়ে আমরা লিখতাম কি মিটার পার সেকেন্ড, এটা কি লিখতাম আমরা, বেগের একক। তাহলে যখন আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ 7টা মৌলিক রাশি বাদ দিয়ে আমরা যখন অন্য রাশিগুলোকে প্রকাশ করতাম বা তাদের যদি একক আমরা লিখতাম, তখন কি এই মৌলিক রাশিগুলোর এককের সাহায্য নিয়েই আমরা কিন্তু লব্ধ রাশিগুলোর একক লিখতাম। তো মিটার পার সেকেন্ডটা হলো কি একক। এবার যদি তোমাকে বলা হয় যে এই যে বেগ, এই রাশিটাকে তুমি কি করো, এই যে ফান্ডামেন্টাল রাশি অর্থাৎ দৈর্ঘ্য আর সময়, এই ফান্ডামেন্টাল রাশির সংকেতের আকারে প্রকাশ করো, তখন তোমরা কি করবে, যে সরণ অর্থাৎ কি দৈর্ঘ্য, এবার দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, এল দ্বারা, ক্যাপিটাল এল। আর সময়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, ক্যাপিটাল টি দ্বারা। এবার এটাকে যদি আমি ভালোভাবে লিখি তাহলে আমরা কি লিখবো, এল এর পাওয়ার কত আছে, ওয়ান, কিছু নেই মানে কি ওয়ান, আর টি নিচের দিকে আছে, এটা যদি উপরের দিকে চলে যায় তখন আমরা এর পাওয়ার কি লিখি, মাইনাস ওয়ান। তাহলে দেখো, এটা হলো কি লেন্থ অর্থাৎ এই দৈর্ঘ্য কি, মৌলিক রাশির দৈর্ঘ্য কি সংকেত, আর টিটা হলো কি সময় মৌলিক রাশির সংকেত। এবার দেখো এই যে সংকেতগুলো আছে মৌলিক রাশির উপর কি আছে, এগুলো একটা পাওয়ার, এটা পাওয়ার ওয়ান, আর এটা কি মাইনাস ওয়ান, টি এর উপর মাইনাস ওয়ান। এই যে মৌলিক রাশিগুলোর উপর আমরা যে পাওয়ার গুলো দেখতে পাচ্ছি, এই যে পাওয়ার গুলো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, এই পাওয়ার গুলোকে বলা হচ্ছে কি ডাইমেনশন অর্থাৎ মাত্রা। কার, বেগ নামক ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা। তাহলে এক কথায় মাত্রা বলতে আমরা কি বুঝবো, যে মাত্রা বলতে বোঝানো হয় যে কোনো একটা ভৌত রাশি সেই মৌলিক রাশিগুলোর উপর কিভাবে ডিপেন্ড করছে। এখানে যেমন বেগ, এই বেগটা কি লেন্থের উপর ডিপেন্ড করছে, আর কি টাইমের উপর ডিপেন্ড করছে, কিন্তু কিভাবে ডিপেন্ড করছে, দেখো লেন্থের এক ঘাতের উপর বেগটা ডিপেন্ড করছে, আর টাইমের মাইনাস ওয়ান এক ঘাতের উপর ডিপেন্ড করছে বেগটা। তাহলে এক কথা যদি এবার ডাইমেনশন তোমাকে বলতে হয় অর্থাৎ মাত্রা কি, যদি তোমাদের কি বলতে হয় তাহলে তোমার কি বলবে, যে কোন একটা ভৌত রাশির মাত্রা হলো সেই ভৌত রাশিকে যখন কোন একটা মৌলিক রাশির সংকেত দ্বারা প্রকাশ করতে হয়, এবার ওই মৌলিক রাশিগুলোকে উপর যে পাওয়ার বা যে ঘাতটা লেখা হয় সেটা হলো কি সেই ভৌত রাশিটির মাত্রা। ঠিক আছে? তো মাত্রা কাকে বলে বোঝা গেল এখান থেকে। এবার দেখো, যেমন এটা কি বেগের মাত্রা চলে গেল। এবার আমাদের যদি বলা হয় ত্বরণ, ত্বরণ সময় সময় আমরা কি জানি,
বেগ বাই সময়। দেখো তাহলে বেগের মাত্রা তো আমরা পেয়ে গেলাম কত, এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1, আর নিচের দিকে আবার কি টি। তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে লিখি তাহলে কি চলে আসছে, এল টি ইনভার্স 2। এটা হলো কি ত্বরণের মাত্রা। তাহলে দেখো আমরা এই এল টি ইনভার্স 2 এই যে লিখছি এটাকে বলা হচ্ছে কি ত্বরণের মাত্রীয় সংকেত। মাত্রীয় সংকেত কার, ত্বরণের। ঠিক তেমনি তাহলে বেগের কি হবে, বেগের হবে এই এল টি ইনভার্স 1 টা, বেগের মাত্রীয় সংকেত। তাহলে এক কথায় ত্বরণ সমান সমান কি এল টি ইনভার্স 2, এটা হলো কি ত্বরণের মাত্রীয় সংকেত। ত্বরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। তাহলে এ সমান সমান কি বলতে পারি, এল টি ইনভার্স 2। এই পুরোটাকে বলা হচ্ছে মাত্রীয় সমীকরণ। বোঝা গেল? তাহলে এগুলো ছিল কি আমাদের মাত্রা সম্পর্কে কিছু আইডিয়া। এবার আমরা বেগের মাত্রা দেখলাম, ত্বরণের মাত্রা দেখলাম। এবার আরো কিছু কিছু আমাদের কিছু কিছু কোয়ান্টিটির মাত্রা সম্পর্কে আমাদের কি হতে হবে, পরিচিত হবে। যাতে কি হয় আমরা অন্য যদি ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদেরকে দেওয়া হয় আর যদি বলা হয় যে এই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা তোমরা নির্ণয় করো, তাহলে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা যদি তোমার জানা থাকে, তাহলে আমাদের এই যে ফিজিক্স, পুরো ফিজিক্সে যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা বের করানো কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কোয়ান্টিটির মাত্রা আমরা দেখে নিই। যেমন এখানে বেগ আর ত্বরণ সম্পর্কে দেখে নিলাম। বেগের মাত্রা এল টি ইনভার্স 1 আর ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স 2। এবার চলো তখন বল। বল সমান সমান আমরা কি জানি, ভর ইনটু ত্বরণ। তাহলে ভর অর্থাৎ কি, ভরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এম দ্বারা। আর ত্বরণের একটু আগে দেখলাম এল টি ইনভার্স 2। তাহলে বলের মাত্রা কি হয়ে গেল, এম এল টি ইনভার্স 2। ঠিক এরকম ভাবে কার্য বা যেটাকে শক্তি বলা হয়ে থাকে, শক্তি বা কার্য সমান আমরা কি জানি, বল ইনটু সরণ। তাহলে বলের মাত্রা কত, এম এল টি ইনভার্স 2, আর সরণ কত, এল। তাহলে এখান থেকে বলতে পারি এম এল স্কয়ার টি ইনভার্স 2 হলো আমাদের কার্য বা শক্তির মাত্রা। ঠিক তেমনি ভাবে পাওয়ার, ক্ষমতা, ইংরেজিতে বলা হয় পাওয়ার। পাওয়ার সমান সমান কি জানি, কার্য বাই সময়। তাহলে কার্য কি ছিল মাত্রা, এম এল স্কয়ার টি ইনভার্স 2, আর সময় টি। তাহলে ওভারঅল কত চলে আসলো, এম এল স্কয়ার টি ইনভার্স 3। এটা হলো আমার ক্ষমতার মাত্রা। তাহলে এই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমাদের জানা থাকে, এদের মাত্রাগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ফিজিক্সের যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে পরিচিত হব, সেই সম্পর্ক সেই ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে এই বল, কার্য বা ক্ষমতার সঙ্গে কোনো না কোনো রিলেশন থেকে থাকে। আর সেগুলো আমরা কি খুব সহজেই তাদের মাত্রাগুলো কি নির্ণয় করতে পারবো। এগুলো গেল কি কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কোয়ান্টিটি, তাদের মাত্রা। এবার আমরা তো শুধু একক যুক্ত রাশি দেখিনি, এবার তার পাশাপাশি কি আমরা এককবিহীন কিছু রাশি রেখেছিলাম। যে এককবিহীন রাশিগুলো কি ছিল, যে সমস্ত রাশিগুলোকে আমরা কি করি, দুটা সমজাতীয় রাশির অনুপাতের আকারে লিখি, সেই সমস্ত রাশিগুলো কি ছিল আমাদের এককবিহীন রাশি। তাহলে সেই সমস্ত এককবিহীন রাশি যদি আমাদের মাত্রা বের করতে বলে, তাদের মাত্রা কিরূপ হবে সেই সম্পর্কে একটু আমরা আলোচনা করি। যে এককবিহীন রাশি, তো এককবিহীন রাশি
ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। তো একক বিহীন রাশি কি ছিল? যেমন একটা উদাহরণ আমি দেখেছিলাম কি বিকৃতি। তাহলে বিকৃতি সমান সমান কি ছিল? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য বা ইনিশিয়াল দৈর্ঘ্য ছিল, তাই কি না? এবার এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? ডেল্টা এল বাই কত এল। এবার দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ কি লেন্থের ডিফারেন্স। তো যখন আমরা লেন্থ থেকে লেন্থে বিয়োগ করেছিলাম তখন কি লেন্থ পেয়েছিলাম, তাহলে উপর নিচে গিয়ে গেল লেন্থ। এবার যদি আমি এটাকে সংকেত আকারে প্রকাশ করি তাহলে কি উপায় লিখবো কি এল, নিচে কি লিখবো এল। এবং তার পাশাপাশি এর যে এককটা ছিল, এককটা কি ছিল মিটার, নিজের মিটার সমান সমান কি চলে আসলো ওয়ান। তাহলে এই যে বিকৃতি, এই বিকৃতিতে কি ছিল একটা এককবিহীন রাশি। তাহলে এককবিহীন রাশি অর্থাৎ কি এর একক নেই, তাই না? ইউনিটলেস কোয়ান্টিটি, যার জন্য কি ওয়ান চলে আসছে। ঠিক তেমনি এটাকে যখন আমি সংকেতের আকারে প্রকাশ করলাম অর্থাৎ মৌলিক রাশির সংকেতের দ্বারা যখন আমি প্রকাশ করলাম, উপরে কি এল নিচেও কি এল, তাহলে কেটে গিয়ে কি আসলো ওয়ান চলে আসলো। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে এই যে বিকৃতি কোয়ান্টিটিটা এর কি ডাইমেনশন নেই, ডাইমেনশন ওয়ান, আবার কি ইউনিটও নেই অর্থাৎ ইউনিটলেস। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটা কি ডাইমেনশনলেস মাত্রাবিহীন, আবার কি এককবিহীন। তাহলে এই বিকৃতিটা হলো এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার একক নেই, তার সাথে সাথে কি আবার মাত্রাও নেই। এবার আমরা যে দেখলাম যে এককবিহীন রাশি অর্থাৎ যদি আমরা কি করি কোন একটা রাশিকে যদি সমজাতীয় রাশির অনুপাতের আকারে লিখি তাহলে সেই রাশিটা কি হয়ে যায় ইউনিটলেস অর্থাৎ এককবিহীন হয়ে যায়। তাহলে এরকম তো আমরা আরেকটা রাশি দেখেছিলাম এক্সেপশনাল কেস অর্থাৎ ব্যতিক্রম, যে কোন অ্যাঙ্গেল কি জানেন বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার বৃত্তচাপ বা ব্যাসার্ধ, বৃত্তচাপটা কি একটা লেন্থ, ব্যাসার্ধটা কি একটা লেন্থ। তাহলে এখানে দৈর্ঘ্য নিচেও কি দৈর্ঘ্য, তাহলে এটাকে যদি সংকেত আকারে প্রকাশ করি উপরেও এল নিচেও কি এল, তাহলে এল এল কেটে কি চলে আসলো ওয়ান চলে আসলো। তার কি আসলো এখানে মাত্রাহীন চলে আসলো। কিন্তু দুইটা সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও এই অ্যাঙ্গেল অর্থাৎ কোণ কিন্তু কি আমাদের একক যুক্ত ফিজিক্যাল কোয়ান্টিটি, এর নির্দিষ্ট একক আছে, সে এককটা হলো কি রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস দেখতে পেলাম যে প্রথমে দেখলাম যে একটা এককবিহীন রাশির মাত্রা নেই, তার সাথে সাথে কি এককও নেই। কিন্তু আবার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেখলাম যে দুটো সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও এর মাত্রা নেই কিন্তু কি একক আসে। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি কি যে মাত্রাবিহীন রাশিগুলো এটারও কি বিকৃতি কি মাত্রাবিহীন রাশি, এটাও কি মাত্রাবিহীন রাশি। তাহলে মাত্রাহীন বা মাত্রাবিহীন রাশিগুলোর একক থাকতে পারে আবার কি না থাকতে পারে। কারণ দেখো এখানে যে বিকৃতি এর কি মাত্রাও নেই তার সঙ্গে সঙ্গে কি আবার এককও নেই, কিন্তু এটাও তো কি মাত্রাহীন কিন্তু এর কি আছে একক আছে। আমরা এখান থেকে কি একটা স্টেটমেন্ট বলতে পারি, সেই স্টেটমেন্টটা কি যে মাত্রাবিহীন রাশিগুলোর একক থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো এবার আমরা এই যে মাত্রা পড়লাম, এবার মাত্রা থেকে একটা ইম্পর্টেন্স আমার কি টপিক আছে, সেই টপিকটা থেকে কি আমাদের ক্লাস 9 থেকে কোশ্চেন হয়ে থাকে। আর আমরা যখন বড় ক্লাসে যাব 10 এ যাব 11 12 এই সমস্ত ক্লাসে গেলেও কি আমাদের এই টপিকটা কি খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে কোশ্চেন আসে এবং এটা কি খুবই একটা ইম্পর্টেন্স টপিক। তো সেই টপিকটা সম্পর্কে আমরা একটু কি বিস্তারিতভাবে আলোচনা করি। যে ধরো যে তোমাকে একটা 4 কেজি ভরের একটা বস্তু দিল আর 4 মিটার দৈর্ঘ্যের একটা বস্তু দিল। এবার তোমাকে বলা হলো যে এই দুটা বস্তুর মধ্যে কোন বস্তুটা বড়, তুমি কি বলবে 4 কেজি ভরের বস্তুটা বড়। বাট আমি যদি বলি যে 4 মিটার দৈর্ঘ্যের বস্তুটা বড়,
তার নিশ্চয় কি আমার কথাটা কি ঠিক না, তোমার কথাটা কি ঠিক না। কারণ কি নিশ্চয়ই দুজনের কথার মধ্যে এখানে কি মতামত বা এখানে একটা বিচ্ছেদ তৈরি হচ্ছে। যে তুমি 4 কেজিটাকে বড় বলছো, আমি 4 মিনিটটাকে বড় বলছি। কারণ আমাদের এখানে কোশ্চেন করাটা কি ভুল হয়েছে। আমরা যে এখানে তুলনা করছি, আমরা কিন্তু এখানে ভরের সঙ্গে কি দৈর্ঘ্য তুলনা করছি। যেটা কি আদৌ সম্ভব নয়। আমরা দেখো যে তুমি কি কখনো দেখেছো যে আমরা ভরের সঙ্গে দৈর্ঘ্য কল্পনা করছি, তুলনা করছি? দৈর্ঘ্যের সঙ্গে ভরের তুলনা করছি? না। আমরা দেখি যে সমজাতীয় রাশি অর্থাৎ ভরের সঙ্গে ভরের কম্পেয়ার করি। দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের কম্পেয়ার করি আর সময়ের সঙ্গে কি সময়ের কম্পেয়ার করি। কখনো ভিন্ন জাতীয় রাশির মধ্যে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি না। তাহলে এটা কি পসিবল কি? হ্যাঁ, ৪ কেজি ভরের একটা বস্তু দেওয়া আছে আর ৪ মিটার দৈর্ঘ্যের একটা কি বস্তু দেওয়া আছে। এবার তোমাকে যদি বলে এই দুটা বস্তুকে তুমি কম্পেয়ার করো, এটা কিন্তু পসিবল না। দিস ইজ নট পসিবল। তাহলে কি আমরা দুইটা সমজাতীয় রাশির মধ্যে কেবলমাত্র কি করতে পারবো? তুলনা করতে পারবো। তাহলে কেবলমাত্র সমজাতীয় রাশিগুলো তুলনাযোগ্য। ঠিক আছে? এবার আরো তোমাকে দেওয়া হলো, এবার তোমাকে আরো কিছু দিয়ে চেক করা হলো যে তুমি যোগ বিয়োগ পারছো কিনা। যে তোমাকে 5 কেজি ভরের একটা বস্তু থেকে 2 মিটার দৈর্ঘ্যের একটা বস্তুকে বাদ দিতে বললো। আর 2 মিটার দৈর্ঘ্যের একটা বস্তুর সঙ্গে 4 কেজি ভরের একটা বস্তুকে কি করতে বললো? তোমাকে যোগ করতে বললো। এই দুটা যোগ আর শেষে আরেকটা যোগ দিল যে 3 কেজি ভরের একটা বস্তুর সঙ্গে 2 কেজি ভরের একটা বস্তুকে তোমাকে যোগ করতে বললো। এবার তুমি 5 কেজি থেকে 2 মিটার বাদ দিচ্ছ আর বাদ দিয়ে তুমি বিয়োগফল লিখছো। এটা কি করা যাবে কি? যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ভর আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে দৈর্ঘ্য, তাহলে ভর থেকে কোনদিন দৈর্ঘ্য কি বাদ দেওয়া যায়? না, এটাও কি পসিবল না, নট পসিবল। এখানে 2 মিটারের সঙ্গে আমরা কি করছি? 4 কেজি যোগ করছি, ভরের সঙ্গে দৈর্ঘ্য যোগ করছি। এগুলো কি? এগুলো নট পসিবল। এগুলো কি সম্ভব না। এগুলো কি তুমি কোনদিন সম্ভব হলো কি? তুমি 2 কেজি 2 মিটারের সঙ্গে 4 কেজিকে যোগ করছো, 5 কেজি থেকে 2 মিটার বিয়োগ করছো, এগুলো কি সম্ভব কি? না। কারণ এখানে কোয়ান্টিটি গুলো কি আলাদা আলাদা। এখানে কেজি অর্থাৎ ভর, এখানে মিটার অর্থাৎ দৈর্ঘ্য। তাই এগুলো কি? এগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারছি না। কিন্তু নিচের যে শেষের যে টপিকটা দেওয়া আছে, যে অঙ্কটা দেওয়া আছে, সেটা কিন্তু সম্ভব। এখানে সমান সমান 5 কেজি লেখা যাবে। তাহলে দেখো উপরের ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ করা গেল না, কিন্তু নিচের ক্ষেত্রে যোগ বিয়োগ করা গেল। কারণ কি? এখানে দুইটাই যে কোয়ান্টিটি আমরা ব্যবহার করেছি, সেই দুটাই কোয়ান্টিটি কি আমাদের সেম কোয়ান্টিটি। এখানেও ভর 3 কেজি ভরের বস্তু একটা, আর এখানে কি একটা 2 কেজি একটা ভরের বস্তু। এই দুটাকে যোগ করলে আমরা কি যাচ্ছি? ও একটা বৃহৎ পরিমাণে বা বড় পরিমাণে একটা কি বস্তুর ভর পেয়ে যাচ্ছে। 5 কেজি ভরের একটা বস্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আর কি বলতে পারি? যে সমজাতীয় রাশিগুলোকে যোগ এবং বিয়োগ করা যায়। সমজাতীয় রাশিগুলোকে যোগ বিয়োগ করা যায়। বোঝা গেল জিনিসটা? এবার এই যে কনসেপ্টটা, এই যে টপিকটা, এই টপিকটাকে বলা হচ্ছে কি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। কি টপিকের নাম? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। সমজাতীয়তার নীতি। অর্থাৎ সমজাতীয় রাশিগুলোকে আমরা তুলনা করতে পারি, আবার যোগ করতে পারি এবং বিয়োগ করতে পারি। তাহলে এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটিটা এটাই বলেছে আমাদেরকে। ঠিক আছে? তো চলো আমরা এই প্রিন্সিপাল হোমোজেনিটি সম্পর্কে আরো ডিটেইলস বা আরো গভীরভাবে আলোচনা করি। যেটাকে বাংলা বলা হচ্ছে কি সমজাতীয়তার নীতি। কি বলা হয় তাকে? সমজাতীয়তার নীতি।
একবার কি দেখলাম যে 3 কেজি একটা ভরের সঙ্গে 2 কেজি ভরের একটা বস্তুকে যোগ করলে আমরা কি পেলাম 5 কেজি ভরের একটা বস্তু পেলাম। এবার এখানে দেখো, এখানে কি কেজি অর্থাৎ কি ভর, এখানেও কি কেজি সমান সমান আমরা কি পেলাম কেজি পেলাম। তাহলে এখানে যদি ভরের একক যদি কেজি হয়, এখানেও কেজি এখানেও কেজি পেলাম। তাহলে এখানে যদি ডাইমেনশন যদি এম হয়, এটাও যদি ডাইমেনশন এম হয়, তাহলে এখানে আমরা কি পেলাম এম পেলাম, দেখি না? তাহলে দেখো আমরা যে কোনো সমজাতীয় রাশিগুলোকে যদি যোগ করি এবং সেই সমজাতীয় রাশিটাকে যদি লিখি, তাহলে আমরা কি আসছি উভয় পাশে, অর্থাৎ এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড বলি আর এটাকে যদি রাইট হ্যান্ড সাইড বলি, তাহলে উভয় দিকে কিন্তু কি আসে আমাদের ডাইমেনশন কি আসে সেম আসছে, আসছে কি না? এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, অর্থাৎ সমজাতীয়তার নীতি। দুটা সমজাতীয় রাশিগুলোকে যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো সেই রাশিতে আমরা ফিরে পাবো। এখানে ভরের সঙ্গে ভর যোগ করেছি, ভর পেলাম। দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য যোগ করলে আমরা কি দৈর্ঘ্য পাবো। সময়ের সঙ্গে সময় যোগ করলে কি আমরা সময় পাবো। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে আমরা একটু কি আরো কিছু কোশ্চেন করার চেষ্টা করি। তো দেখো, মনে করো তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো কি এফ সমান সমান এ টি প্লাস বি টি স্কোয়ার, একটা সমীকরণ দেওয়া হলো। এবার এখানে তোমাকে কিভাবে বলেছে, এই সমীকরণ থেকে তোকে এ এবং বি এই দুটো কোয়ান্টিটির মাত্রা বের করতে বলেছে, মাত্রা নির্ণয় করো। তাহলে তুমি কি করবে, যে একটু আগে আমরা দেখলাম যে এখানে একটা বস্তুকে যোগ করে বস্তুর ভর, এখানে একটা বস্তুর ভর যোগ করে আমরা কি পেয়েছি একটা বস্তুর ভরে পেয়েছি। তাহলে এখানে নিশ্চয় কি এই লেফট হ্যান্ড সাইডে যদি কি থাকে ফোর্স থাকে, তাহলে এটাও কি হবে ফোর্স, এটাও কি হবে ফোর্স। তাহলে আমরা বলতে পারি যে ডাইমেনশন অফ ফোর্স মানে এফ সমান সমান এটি, আর একটা কি বলতে পারি এফ সমান সমান বিটি স্কোয়ার, বলা যায় তো। তাহলে এখান থেকে কি এ ডাইমেনশন বার করা কি আমাদের সহজ হয়ে গেল। তাহলে এ সমান সমান আমরা কি বলতে পারি এফ বাই টি। এবার এফ মানে কি বল ইনটু ত্বরণ, ফোর্সের মাত্রা আমরা দেখেছিলাম বল ফোর্স ভর ইনটু ত্বরণ বাই সময়। এবার বল আমরা দেখেছিলাম তো এম এর টি ইনভার্স 2 আর নিচের কি সময় টি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এম এল টি ইনভার্স 3 বলা যায়। তাহলে এখানে এ ডাইমেনশন কি আসলো এম এল টি ইনভার্স 3। তাহলে সেম এই এফ ইকুয়ালস টু বিটি স্কয়ার, এখানে আমরা কি বলতে পারি বি ইকুয়ালস টু এফ বাই টি স্কয়ার। এফ কত এম এল টি ইনভার্স 2 আর নিচে কত টি স্কয়ার সমান সমান কত এম এল টি ইনভার্স 4। তাহলে এটা চলে আসলো কি বি এর ডাইমেনশন। ঠিক আছে, বোঝা গেল এগুলো। তাহলে এইভাবে কি আমাদের মাত্রা নির্ণয় করতে হবে। যেহেতু এইদিকে কি ফোর্স আছে, তাহলে এটাও কি হতে হবে ফোর্সের ডাইমেনশনের সঙ্গে সমান হতে হবে, আবার এটারও কি হতে হবে ফোর্সের ডাইমেনশনে আসতে হবে। তোমরা এখানে এফ এ এই যে এ ডাইমেনশন আমরা পেলাম, এখানে এ ডাইমেনশন তোমরা বসিয়ে দেখবে কি এখানে ফোর্সের ডাইমেনশনের সমান আসছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অর্থাৎ সমজাতীয়তার নীতি। এই টপিকটা গেল। এবার দেখো আমরা কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা দেখি এরকম, যে মনে করো যখন আমরা ফোর্স লিখি ফোর্স, ফোর্স সমান সমান আমরা কি জানি ভর ইনটু কি ত্বরণ। তাহলে ভরটা এখানে কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ত্বরণ হলো কি আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে দুইটা ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কি করছি গুণ করেছি। এখানে এখানে ভর আর ত্বরণ কি আছে গুণ। এই দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিকে গুণ করে আমরা কি পেয়েছি ফোর্স পেয়েছি। আবার আরেকটা দেখো যে পাওয়ার, পাওয়ার সমান সমান আমরা কি জানি ওয়ার্ক ডান বাই সময় টাইম। এখানে ওয়ার্ক ডানটা কি
একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, টাইম একটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা কি করেছি, ডিভাইড করেছি। সেই ডিভাইড করেও কি অন্য আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ভিন্ন রাশিকে আমরা গুণ বা ভাগ করে কি আমরা অন্য কোনো রাশির মাত্রা নির্ণয় করতে পারি। আবার সমজাতীয় রাশিও, যেমন একটু আগে আমরা অ্যাঙ্গেল দেখলাম, কি ছিল, বৃত্তচাপ আর্ক লেন্থ বাই রেডিয়াস। তাহলে এটা কি লেন্থ, এটাও কি লেন্থ, তাহলে সমজাতীয় রাশির অনুপাত। এবার সমজাতীয় রাশির অনুপাত হয়েও কি আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করছি কি অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমজাতীয় বা ভিন্ন ভিন্ন রাশিকে গুণ বা ভাগ করেও আমরা কি অন্য কোনো রাশির ডাইমেনশন বের করতে পারি বা অন্য কোনো রাশিকে প্রকাশ করানো যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজ এখান থেকেই আমার লেকচার নাম্বার 4 ইতি করছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এই যে টপিকটা, আজকে যে টপিকটা, এই টপিকটা ছিল কি সবথেকে ইম্পর্টেন্ট টপিকস আমাদের এই ভৌত রাশির পরিমাপ অধ্যায়ের। এবং এই এই যে টপিকটা সম্পর্কে কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো কি আমি লেকচার শেষে, অর্থাৎ এই যে টপিক, অর্থাৎ এই চ্যাপ্টারটা শেষে আমি কি তোমাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।